হ্যালো ফ্রেন্ডস, আজকে যে চ্যাপ্টারটি পড়ানো হবে সেটা হলো প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন, চ্যাপ্টার 4, এনসিইআরটি বায়োলজি। তো এই ভিডিওতে এনসিইআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড। তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো বা নিট এক্সাম দেবে তাদের জন্য খুব কাজে লাগবে। তো শুরু করা যাক। Have you ever wondered why an elephant always gives birth only to a baby elephant and not some other animals? Or why a mango seed forms only a mango plant and not any other plant? তো এটা কি তোমরা কখনো ভেবে দেখেছো যে একটা হাতি থেকে কেন হাতি তৈরি হয়, বাচ্চা হাতি তৈরি হয়, বা একটা আমের বীজকে যদি লাগানো হয় মাটিতে, মাটিতে যদি সেটা বীজ বপন করা হয় তো সেখান থেকে কেন আম গাছই তৈরি হয়? এ নিয়ে কি কোনো চিন্তা করেছো? তো কেন হয় তার উত্তর কিন্তু আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টারটা যত পড়বো তত বুঝতে পারবো। Given that they do, are the offspring identical to their parents, or do they show differences in some of their characteristics? তো তারা যে অপত্য তৈরি করে তারা কি সম্পূর্ণরূপে তাদের পিতামাতার মতো আহ, দেখতে হয় বা বৈশিষ্ট্য হয়, না তাদের বৈশিষ্ট্যের মধ্যে কিছু পার্থক্য থাকে? হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হোয়াই সিবলিংস সামটাইম লুক সো সিমিলার টু ইচ আদার অর সামটাইমস ইভেন সো ডিফারেন্ট? তুমি কি ভেবে দেখেছো যে কখনো কখনো দেখা যায় যে ভাই বোন যারা যমজ হয় তারা তো একই রকম দেখতে হয়, আবার কখনো কখনো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায় যে তারা আলাদা 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 দেখতে, যদি যমজ না হয়। তো এই যে এত যে কোশ্চেন, তার অ্যান্সারটি কিন্তু আমরা যত আস্তে আস্তে পড়বো তত কিন্তু আমরা পেয়ে যাব। এই অ্যান্সারগুলো কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই লুকিয়ে আছে। তো শুরু করা যাক। তোমরা ভালো করে মন দিয়ে শোনো চ্যাপ্টারগুলো, ভিডিওগুলোকে। These and several related questions are deal with scientifically in a branch of biology known as genetics. তো এই ধরনের যে কোশ্চেনগুলো তাদের উত্তর বিজ্ঞানসম্মতভাবে বিজ্ঞানের একটি শাখায়, বায়োলজির একটা শাখায় সেটাকে বিস্তারিত আলোচনা করা হয়, এবং সেই শাখাটার নাম হলো জেনেটিক্স বা জিন বিদ্যা। This subject deals with the inheritance as well as the variation of characters from parent to offspring. তো এই বিষয়টা, জেনেটিক্স যে বিষয়টা, সেটা কী নিয়ে আলোচনা করা হয়? ইনহেরিটেন্স বলতে কি, যে বংশ পরম্পরায় দাদু 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 দিদার থেকে সন্তানদের মধ্যে, মানে আমাদের বাবা, পিসি, কাকা, কাকি, এদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে বা পরিচালিত হচ্ছে, পরিবহন হচ্ছে, তারপর বাবার থেকে আমাদের দেহে, মায়ের থেকে আমাদের দেহে আসছে। তো এইভাবে যে বংশ পরম্পরায় বা আমাদের থেকে তার আমাদের সন্তানদের দেহে যাবে, তো এটাই হচ্ছে কি ইনহেরিটেন্স, মানে এক বংশ পরম্পরায় যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পরিবাহিত হয় জিনের মাধ্যমে, ক্রোমোজোমের মাধ্যমে। It is the তাহলে কি ইনহেরিটেন্স ইজ দ্য প্রসেস বাই হুইচ ক্যারেক্টার্স আর পাসড অন ফ্রম প্যারেন্ট টু প্রোজেনি। ইট ইজ দ্য বেসিস অফ হেরিডিটি। তো ইনহেরিটেন্স যেটা বলা হলো সেটাই যে বাবা মার থেকে, প্যারেন্টসদের দেহে থেকে সন্তানদের দেহে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পরিবাহিত হয়, বা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যে বৈশিষ্ট্যগুলো পরিবাহিত হয় সেটাকে বলা হয় ইনহেরিটেন্স। আর ইনহেরিটেন্স হচ্ছে কি হেরিডিটি বা বংশ যে বিদ্যা, তার যে বেসিস সেটা হচ্ছে ইনহেরিটেন্স। ভ্যারিয়েশন ইজ দ্য ডিগ্রি বাই হুইচ প্রোজেনি ডিফার ফ্রম দেয়ার প্যারেন্টস। আর ভ্যারিয়েশন হচ্ছে একটা, ভ্যারিয়েশনটা কি, ভ্যারিয়েশন কথা থেকে বোঝা যাচ্ছে যে একটা সন্তান বা বিভিন্ন সন্তান তার পিতামাতার থেকে যে বিভিন্ন রকমভাবে আলাদা হয়ে থাকে। বাবা যেমন দেখতে, সন্তান তো তেমন দেখতে হয় না, আলাদা দেখতে হয়। বাবা হয়তো কিছু বৈশিষ্ট্য আছে, হয়তো বাবা খুব একটা মেধাবী না, কিন্তু সন্তান অনেক মেধাবী। হয়তো বাবার অনেক চুল আছে কিন্তু সন্তান দেখা গেল 20 বছর বয়সে চুল উঠতে শুরু করে দিচ্ছে। তো এই যে অনেক বৈশিষ্ট্য আছে, হয়তো বাবার চোখের যে মণি সেটা হয়তো নীল রঙের কিন্তু সন্তানের সেটা কালো রঙের। এই যে বিভিন্ন বৈশিষ্ট্য, কিছু তো ভ্যারিয়েশন দেখা যায়। তো এটাই হচ্ছে কি ভ্যারিয়েশন, মানে কিছু যে ডিফারেন্স দেখা যায় সেটা হচ্ছে ভ্যারিয়েশন। Human knew from as early as 8,000 to 1,000 BC that one of the causes of variation was hidden in sexual reproduction. তো মানুষ যাই হোক যে এই যে ভ্যারিয়েশনগুলো হয়ে থাকে, সন্তানরা তার পিতামাতার থেকে অনেক ক্ষেত্রে আলাদা হয়ে থাকে, তো এগুলো যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের কারণেই হচ্ছে সেটা কিন্তু মানুষ অনেক আগে থেকেই জানে। প্রায় 8,000 থেকে 1,000 BC, বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্টাব্দ, খ্রিস্টের জন্মের 1,000 থেকে 8,000 বছর আগে, তখন থেকে মানুষ জানে। 8,000 থেকে 1,000 বছর আগে, যে হ্যাঁ তখন থেকে মানুষ জানে যে হ্যাঁ এগুলোর কারণটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। যদিও তখন বিজ্ঞান
উন্নতি হয়নি বা বিজ্ঞান খুব একটা বিজ্ঞান সায়েন্টিফিক উন্নতি ছিল না, তবু দে এক্সপ্লয়েটেড দ্য ভ্যারিয়েশন দ্যাট ওয়ার ন্যাচারালি প্রেজেন্ট ইন দ্য ওয়াইল্ড পপুলেশন অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যালস টু সিলেক্টিভলি ব্রিড অ্যান্ড সিলেক্ট ফর অর্গানিজম দ্যাট প্রসেসড ডিজায়ারেবল ক্যারেক্টার। তো এখানে কি বলা হচ্ছে, এই যে প্রাচীনকালে 8,000 থেকে 1,000 খ্রিস্টাব্দ আগে, যে সেই সময় কি হতো, ওরা মানুষরা তো বুঝতে পারতো যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য ভ্যারিয়েশন আসছে, তো ওদের কিছু মানে আগে নিজেদের বৈশিষ্ট্য মানে কিছু বৈশিষ্ট্যের অধিকারী তাদের একটা প্রাণী চাই। হয়তো গরু, তারা গরুই করছে, পালন করছে, তো তারা চায় যে এমন গরু তৈরি হোক যে প্রচুর পরিমাণে দুধ দেবে এবং সেই গরুর মাংস খুব সরি মানে ধরা যাক তারা একটা পশু চাইছে, ধরা যাক একটা পশু হয়তো তো চাইছে যে ছাগল বা ভেড়া, ভেড়া চাইছে যে ভেড়া এমন হবে যে সেই ভেড়া অনেক দুধ দেবে, সেই ভেড়া থেকে যে লোমটা, যেটা সুতো হিসাবে পরে ব্যবহার করা হয়, জামা কাপড় তৈরি করা হয়, বিভিন্ন রকমভাবে উল যেটা আছে তৈরি করা হয়, তো এই যে ভেড়ার যে লোমটা সেটা অনেকটা বেশি পরিমাণে তৈরি হবে, সেই ভেড়ার মাংস অত্যন্ত সুস্বাদু হবে, মাংস অনেক মাংসবহুল হবে, এমন একটা ভেড়া চাই, কিন্তু তেমন ভেড়া পাওয়া যাচ্ছে না। তখন তারা কি করলো, যে হয়তো একটা দুটো সেরকম ভেড়া আছে যারা খুব বেশি দুধ দেয়, তো বা তাদের মাংস বহুল হয় বা সব দিক দিয়ে ভালো আছে, ভালো সুতো তৈরিতে ব্যবহৃত হয়, তো সেই ভেড়াটাকে নেওয়া হলো। একটা দুটো আছে কিন্তু তারা চাইছে 1,000 2,000 বা ম্যাক্সিমাম ভেড়া এরকমই হোক। তখন তারা কী করে, সেই ভেড়াগুলো যারা ম্যাক্সিমাম মানে ভালো কোয়ালিটি আছে তাদের নিজেদের মধ্যে প্রজনন ঘটায়, এবং এইভাবে কী হয় যে ভ্যারিয়েশন, যে 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 ভেড়া তারা চাইছে সেই ভেড়া তারা পেয়ে যাবে, কারণ সেগুলো আস্তে আস্তে সেই জেনেটিক ভ্যারিয়েশন হবে এবং যে বৈশিষ্ট্যগুলো তারা চাইছে সেই বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে পেয়ে যাবে। হয়তো সবার মধ্যে থাকবে না, সেটা তোমরা নিচে দেখবে যে কীরকম মানে কত পার্সেন্টেজ ভ্যারিয়েশন আসে। তো আস্তে আস্তে তারা এইরকম কাজগুলো করতো। তারা উদ্ভিদের ক্ষেত্রেও তাই, যে তারা উদ্ভিদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো চাইতো সেই বৈশিষ্ট্যগুলোর জন্য তারা যে উদ্ভিদগুলো খুব ভালো ছিল তাদের মধ্যে জনন ঘটাতো, মানে এই যে রেণু থাকে সেই রেণুগুলো যে এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদের মধ্যে পরিবহন করার মাধ্যমে যে জননটা হয়ে থাকে, তো সেটা করতো পলিনেশন, যেটাকে বলা হয় পলিনেশন, তো সেটা করতো এবং এর ফলে তারা ডিজায়ারেবল উদ্ভিদ পেয়ে যেত। তো এটাই বলা হয়েছে বন্য উদ্ভিদ ও প্রাণীদের নিয়ে এগুলো করা হতো, সঠিক মানে তাদের ইচ্ছাকৃত উদ্ভিদ প্রাণী পাওয়ার জন্য এবং ডিজায়ারেবল ক্যারেক্টার যাতে থাকে সেগুলো পাওয়ার জন্য। ফর এক্সাম্পল এখানে উদাহরণ দেওয়া আছে, থ্রো আর্টিফিশিয়াল সিলেকশন অ্যান্ড ডোমেস্টিকেশন ফ্রম অ্যানসেস্ট্রাল wild cows we have well known Indian breed Sahiwal cows in Punjab। তো উদাহরণ হিসেবে একটা এখানে গরুর উদাহরণ দেওয়া আছে, যেমন সাহিওয়াল গরু যেটা পাঞ্জাবে পাওয়া যায়, এটা খুব একটা ভালো গরু, উন্নত মানের গরু। তো সেটা এইভাবেই তৈরি করা হয়েছিল যে আগেকার যে বন্য গরু ছিল তাদের মধ্যে থেকে বিভিন্ন রকমভাবে প্রজনন ঘটিয়ে 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 তারা যে বৈশিষ্ট্যের অধিকারী গরু চাইছিল সেটা এই যে সাহিওয়াল গরু আছে এখন পাঞ্জাবে, সেরকম গরু তারা পেয়ে গেছিলো। তো এইভাবে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর মধ্যে বারবার যৌন জনন ঘটানো হয় এবং যে বৈশিষ্ট্যের তারা পায় ততক্ষণ না পর্যন্ত পাচ্ছে ততক্ষণ এভাবে হতে থাকে। আর একবার পেয়ে গেলে কি তখন পরবর্তী পাওয়া অত্যন্ত ইজি, কারণ সেটা তোমরা এখন এখানে ফর্মুলাতে বুঝতে পারবে। We must however recognize that though our ancestors knew about the inheritance of character and variation, they had very little idea about the scientific basis of this phenomenon। যে হয়তো আগেকার যুগের মানুষরা জানতো, তারা একটা কমন সেন্স দেখছে চোখের সামনে যে যারা যৌনজনন করছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে, ভ্যারিয়েশন আসছে, কিন্তু অনেকের ক্ষেত্রে তো ক্লোন তৈরি হচ্ছে, সবার মধ্যে তো এটা আসছে না। তো এই হিসাবে তারা আইডিয়া করেছিল, কিন্তু তাদের কোনো বিজ্ঞানসম্মত তাদের প্রমাণ ছিল না, আর থাকলেও খুবই ন্যূনতম। তো বিজ্ঞানসম্মতভাবে যে আলোচনা সেটা কিন্তু এখানে হবে। আর বিজ্ঞানসম্মতভাবে যখন সায়েন্টিফিক কোনো একটা কোনো একটা ক্যাটাগরির মধ্যে কোনো কিছু পড়ে যায় তখন আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি। তো আমরা যদি সেটা জেনে যাই, তো এই যে আমরা ডিজায়ারেবল ক্যারেক্টারের বিভিন্ন প্রাণী চাইছি, উদ্ভিদ চাইছি, আমরা যদি লটা জেনে যাই তখন এগুলো তৈরি করা অনেক ইজি হয়ে যাবে, অনেক কম সময়ে অনেক সহজে আমরা বিভিন্ন রকমের উদ্ভিদ প্রাণী তৈরি করতে পারবো।
আর তার সঙ্গে সঙ্গে আমাদের জ্ঞানটাও হবে যে কীভাবে এগুলো সম্পূর্ণ হচ্ছে এবং আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো, আমরা এটাকে ইউজ করতে পারবো। তো যাই হোক, এবার তোমরা মেন যে টপিকস আস্তে আস্তে শুরু হবে। তো প্রথমেই আসছে যিনি মহান বিজ্ঞানী, যাকে এই বংশবিদ্যার জনক বলা হয়, সে মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স। তো এবার পড়া যাক মেন্ডেলের ল অফ ইনহেরিটেন্স, মেন্ডেলের কী ল দিয়েছিলেন এবং কীভাবে তিনি আবিষ্কার করলেন। তো অনেক স্ট্রাগল করেছিলেন তিনি। তো আস্তে আস্তে তোমরা পড়ছি বিষয়টা, তাহলে বোঝা যাবে। মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স। It was during the mid-19th century that headway was made in the understanding of inheritance. তো 19th century মানে 1900 যে সাল, তার মধ্যবর্তী সময়ে কী করা হয় যে এই ইনহেরিটেন্স বিষয়টাকে বোঝার উপর গুরুত্ব দেওয়া হয়। Gregor Mendel conducted hybridization experiment on garden peas for 7 years, 1856 to 1863, and proposed the law of inheritance in living organism. তো গ্রেগর জোহান মেন্ডেল, তিনি হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট করেছিলেন গার্ডেন পি মানে কি মটর গাছের ওপর। কত বছর ধরে? 7 বছর ধরে, 1856 থেকে 1863। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। অ্যান্ড প্রপোজড দ্য ল অফ ইনহেরিটেন্স ইন লিভিং অর্গানিজমস। এবং তিনি জীবন্ত অর্গানিজম যা আছে মানে জীবের ওপর ল অফ ইনহেরিটেন্স, এটা তিনি প্রস্তাব দিয়েছিলেন যে ল অফ ইনহেরিটেন্স কীভাবে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় প্রবাহিত হয়, কোন লয়ের ভিত্তিতে প্রবাহিত হয়, কত পার্সেন্ট কোনটা যায়, মানে এই যে বিভিন্ন রকম বিষয়গুলো তিনি সেটা বলেছিলেন, সেটা আমরা পড়বো এখন। ডিউরিং মেন্ডেল ইনভেস্টিগেশন into inheritance pattern, it was for the first time that statistical analysis and mathematical logic were applied to problems in biology. তাহলে কি হচ্ছে যে মেন্ডেল যখন এই যে পরীক্ষা নিরীক্ষা করছিলেন ইনহেরিটেন্সের ল অফ ইনহেরিটেন্স আবিষ্কার করার জন্য, এটা ছিল প্রথম বায়োলজি বা জীববিদ্যার ওপর যে স্ট্যাটিস্টিক্যাল অর্থাৎ সংখ্যা তত্ত্ব, নাম্বার ব্যবহার করা হচ্ছে, ম্যাথমেটিক্যাল লজিক, অঙ্কের গণিতের জ্ঞান ব্যবহার করা হচ্ছে। বায়োলজিতে কিন্তু এর আগে কোনোদিন গণিতের জ্ঞান ব্যবহার করা হয়নি, কোনোদিন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যে বিভিন্ন রকম সংখ্যা তত্ত্বে সংখ্যা নিয়ে আলোচনা করা হয়নি, গণনা নিয়ে আলোচনা করা হয়নি। কিন্তু প্রথম যখন গ্রেগর জোহান মেন্ডেল বংশগতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, তখন প্রথম এটা ইউজ করা হয়। His experiments have a large sampling size which gave greater credibility to the data that he collected. তো কী হচ্ছে যে তিনি অনেকগুলো স্যাম্পল নিয়েছিলেন এবং বড় বড় স্যাম্পল নিয়েছিলেন, যার জন্যই কি যে তিনি যে ডাটা, যিনি তথ্যগুলো যে সংগ্রহ করেছিলেন, সেগুলো কী হয় যে খুব সহজেই নেওয়া হয়েছিল এবং তার জন্য তার পরীক্ষার সুবিধা হয়েছিল। সেটা অলসো দ্য কনফার্মেশন অফ হিজ inferences from experiment on successive generation of his test plants proved that his result pointed to general rule of inheritance rather than being unsubstantiated ideas. তো এখানে কি বলা হচ্ছে যে তার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি কি যে তিনি তো একটা মানে কী কী বিষয়গুলো মানে আলাদা আছে এবং উল্লেখযোগ্য বিষয় আছে সেখানে বলা হয়েছে যে একটা ম্যাথামেটিক্সের ইউজ করা হয়েছে, স্ট্যাটিক্স ইউজ করা হয়েছে, ম্যাথামেটিক্যাল লজিক ইউজ করা হয়েছে, আর কি ইউজ করা হয়েছে যে লার্জ স্যাম্পল সাইজ ইউজ করা হয়েছে, বড় বড় আকারে স্যাম্পল ইউজ করা হয়েছে, আর কি হয়েছে যে এবং এগুলোর মাধ্যমে কী হয়েছে যে তার যে ইনফারেন্সেস মানে যে এক্সপেরিমেন্টের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো চোখের সামনে আসছে সেগুলো কনফার্ম হয়েছে যে হ্যাঁ সত্য প্রমাণিত হয়েছে, যখন সেগুলো কি সাকসেসিভ জেনারেশন, যখন তার এই যে প্ল্যান্টের যে বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে প্রবাহিত হতে দেখতে পাচ্ছে। এবং এটা কি প্রমাণ করেছিল যে হিজ রেজাল্ট পয়েন্ট টু জেনারেল রুল, এবং এর যখন দেখা যাচ্ছে জেনারেল রুলস অফ ইনহেরিটেন্স রাদার দ্যান বিং আনসাবস্টেন্সিয়েটেড আইডিয়া। এবং এটার মাধ্যমে কি প্রমাণ হয়েছিল যে হ্যাঁ এটাই জেনারেল ইনহেরিটেন্স বংশগতির জেনারেল রুল, এটা কোনো আনসাবস্টেন্সিয়েটেড মানে কোনো এমন কোনো বানানো আইডিয়া না, মন বানানো কোনো আইডিয়া না। ঠিক আছে, মানে কি হলো যে তিনি অনেকগুলো বৈশিষ্ট্য তিনি পেলেন এবং দেখা যাচ্ছে যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু পরবর্তী যে প্রজন্মের মটর গাছ তার মধ্যেও পাওয়া যাচ্ছে, তার পরবর্তী যে প্রজন্মের মটর গাছ তার মধ্যেও পাওয়া যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট ম্যাথমেটিক লজিক মেনে একটা নির্দিষ্ট স্ট্যাটিক্স মেনে সেগুলো প্রবাহিত হচ্ছে। এবং এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা একটা ল, একটা
একটা নিয়ম কানুনের উপর ভিত্তি করে কিন্তু বৈশিষ্ট্যগুলো প্রভাবিত হচ্ছে, এমন না যে মন বানানো এবং মন বানানো কোনো নীতি, তা না। ল তো তখনই হয় যখন সেটা বারবার পরীক্ষার মাধ্যমে একই রেজাল্ট পাওয়া যায়। তো ওটাই বলা হচ্ছে Mendel investigated characters in the garden tree plant that were manifested as two opposite traits, tall or dwarf plant, yellow or green seed. This allowed him to set up a basis framework of rules governing inheritance, which was expanded on by later scientists to account for all the diverse natural observation and the complexity inherent in them. তো এখানে বলা হচ্ছে যে মেন্ডেল কী করেছিলেন, যে দুই রকমের ট্রেটস, দুই রকমের বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এবং সেটা কি অপোজিট, একে অপরের থেকে আলাদা। কেমন? টলের সঙ্গে ডর্ফ প্ল্যান্ট, মানে একটা নিচে লম্বা প্ল্যান্ট, লম্বা গাছ, একটা ছোট গাছ, ইয়েলো আর গ্রিন সিড, হলুদ বীজ, সবুজ বীজ, দুটো আলাদা আলাদা ট্রেটস নিয়েছিলেন। এবং এর জন্য কী হয়েছিলেন, যে যে এই যে বংশবিদ্যা, বংশগতি, এই যে ইনহেরিটেন্সের যে রুলস বা নিয়মকানুনগুলো আছে, তার বেসিস ফ্রেমওয়ার্ক তৈরি করেছিল এই অপোজিট ট্রেটস। এর জন্য এগুলো সহজেই কালেক্ট করার সুবিধা হয়েছিল, সহজে লকে বোঝা গিয়েছিল, সহজে পরীক্ষা নিরীক্ষা করতে সুবিধা হয়েছিল। এবং এটা আবিষ্কার হওয়ার জন্য এতটা উন্নতি হয়েছে যে পরবর্তীকালে এই যে বিভিন্ন ন্যাচারাল যে অবজারভেশন, মানে প্রাকৃতিতে আমরা যত রকমের ডাইভার্সিটি দেখতে পাচ্ছি, যত রকমের বৈশিষ্ট্যর প্রকারভেদ দেখতে পাচ্ছি, এগুলো সমস্ত কিছু কী হয়েছিল, যে এই যে এগুলো এক্সপ্লেন করার সুবিধা হয়েছিল। পরবর্তীকালে বিজ্ঞানীরা এটাকে এক্সপ্লেন করতে পেরেছেন এর উপর ভিত্তি করে, এবং কারণ পরবর্তীকালে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছিল এভাবে দুটো অপোজিট ট্রেটসের মধ্যে নিয়ে করা হয়েছিল। তো এটা একটা বিশাল ব্যাপার, এবং এই যে এত কমপ্লেক্সিটি, এত বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু সহজেই সলভ করা সম্ভব হয়েছিল। এই বিষয়গুলো একটু খটোমটো লাগলেও যত তোমাদের মানে পড়বে আস্তে আস্তে এগুলো একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। মেন্ডেল conducted such artificial pollination or cross pollination experiment using several true bleeding pea lines. তো মেন্ডেল কী করেছিলেন, যে আর্টিফিশিয়াল পলিনেশন বা ক্রস পলিনেশন মানে কি, আর্টিফিশিয়াল মানে পলিনেশনটা কী হচ্ছে, যে নিজের হাত দিয়ে তিনি একটা মটর গাছ থেকে হয়তো পুরুষ গ্যামেটটা নিলেন, আর আরেকটা গ্যামেট, তারপর স্ত্রী গ্যামেটের মধ্যে সেটাকে ইনপুট করে দিলেন, বা ক্রস পলিনেশন, মানে দুটোর মধ্যে দুটো আলাদা আলাদা, যে একই প্রজাতির দুটো আলাদা আলাদা উদ্ভিদের মধ্যে যে ক্রস করা, সেটা তিনি নিজেই করেছিলেন। এবং কার উপর করেছিলেন? ট্রু ব্রিডিং প্লি লাইন্স, এবং সত্যিকারের ট্রু ব্রিডিং প্লি লাইন্স, মানে কোনো ভেজালযুক্ত প্লি লাইন্স না। মানে গাছের মধ্যে অনেক প্রকারভেদ থাকে, সেটা আস্তে আস্তে দেখবে। এ ট্রু ব্রিডিং লাইন ইজ ওয়ান দ্যাট হ্যাভিং আন্ডারগন কন্টিনিউয়াস সেলফ পলিনেশন shows the stable trait inheritance and expressed for several generation. তো ট্রু ব্রিডিং প্রিলাইন্স নিয়েছিলেন। তো ট্রু ব্রিডিং প্রিলাইন্সটা কি? ট্রু ব্রিডিং প্রিলাইন্স তখনই বলা হবে যখন কী হবে, যে সেলফ পলিনেশন বারবার করা হচ্ছে, দুটো উদ্ভিদ অথবা এ আর বি, দুটো উদ্ভিদ, একটা হতো, এটা হচ্ছে টল, একটা হচ্ছে শর্ট, এই দুটোর মধ্যে পলিনেশন করা হলো, এখান থেকে একটা অপত্য তৈরি হলো, অফস্প্রিং তৈরি হলো, তারপর দুটো অফস্প্রিং তৈরি হলো, তাদের মধ্যে আবার পলিনেশন তৈরি করা হলো, এভাবে আবার তৈরি হলো, আবার তাদের মধ্যে এখান থেকে দুটো তৈরি হলো, তাদের মধ্যে আবার পলিনেশন করা হলো। এইভাবে বারবার পলিনেশন করতে করতে কী হবে, যে যে বৈশিষ্ট্য জেনারেশন থেকে জেনারেশন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে কী হবে, যে স্টেবল ট্রেড পাওয়া যাবে, মানে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো স্টেবল হবে, স্থায়ী হবে একের পর, এবং সেগুলো নিজেকে এক্সপ্রেস করবে যত প্রজন্ম বাড়তে থাকবে, এবং সত্যিকারের বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে। ঠিক আছে, কোনো ভেজাল থাকবে না, অনেক যেগুলো ভেজাল বৈশিষ্ট্য সেগুলো আস্তে আস্তে এলিমিনেট হয়ে যাবে। মেন্ডেল সিলেক্টেড 14 ট্রু ব্রিডিং pea plant varieties as pairs which were similar except for one character with contrasting character. তো 14টা তিনি ট্রু ব্রিডিং পি নিয়েছিলেন, যে 14টা গাছ নিয়েছিলেন, এবং সেগুলো ট্রু ব্রিডিং কী ছিল দেখলাম, যে বারবার তাদের একের সেলফ পলিনেশন করার মাধ্যমে তাদের মধ্যে যে ট্রু যে বৈশিষ্ট্যগুলো আসবে সেগুলো থাকবে তার জন্য। এবং প্রত্যেকটা জোড়ায় জোড়ায় নিয়েছিলেন, এবং প্রত্যেকটার মধ্যে কী ছিল, যে বৈশিষ্ট্য এক, মানে ধরা যাক লম্বা বেটে, এটা কিসের বৈশিষ্ট্য? হাইটের বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্য হচ্ছে হাইট, কিন্তু দুটো আলাদা আলাদা, লম্বা বেটে এরকম। Some of the contrasting traits selected were smooth or wrinkled seed, yellow or green seed, inflated or constricted green or yellow pods,
টল অর ড্রপ প্ল্যান্টস। তো কিছু কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, ছবিতে দেওয়া আছে, তোমাদেরকে দেখে দিচ্ছি। এখানে বলা হলো, তো এই যে এই ছবিটা, তার মধ্যে এখানে কি বলা হলো যে একবার স্মুথ এবং রিঙ্কেল সিড, যে একটা হয়তো বীজ, একটা বীজটা স্মুথ মানে মসৃণ, আর একটা বীজ রিঙ্কেল মানে কোকড়ানো, একটা বীজ হলুদ আর একটা বীজ সবুজ, একটা বীজ ইনফ্ল্যাটেড মানে ফুল অবস্থায় আছে, একটা বীজ কনস্ট্রিক্টেড মানে মাঝে মাঝে খাজ আছে বা এলো পটস আছে, একটা লম্বা একটা শর্ট প্ল্যান্ট। তো এইরকম 7 জোড়া বৈশিষ্ট্য নেওয়া হয়েছিল বা 14টা উদ্ভিদ নেওয়া হয়েছিল। তো এই যে এখানে দেখতে পাচ্ছ 7 জোড়া বৈশিষ্ট্য দেওয়া আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। ক্যারেক্টার মানে বৈশিষ্ট্যটা কি, ডোমিনেন্ট ট্রেন্ড মানে কোনটা ডোমিনেন্ট আর কোনটা রেসেসিভ। ডোমিনেন্ট মানে যেটা ডোমিনেন্ট মানে ভালো মানে উঁচু পর্যায়ে যেটা উন্নত, আর রিসেসিভ মানে যেটা একটু মানে খারাপ বৈশিষ্ট্য, মানে একই বিষয় কিন্তু একটু নিচু লেভেলের বৈশিষ্ট্য। তো এখানে সিডের শেপ মানে সিডটা কেমন দেখতে হবে, তো এখানে যে 7 জোড়া বৈশিষ্ট্য নিয়েছিলেন মেন্ডেল, 7 জোড়া সেই বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এখানে। তো এর উপর তিনি পরীক্ষা করেছিলেন, হাজার হাজার উদ্ভিদ এভাবে তৈরি করা ছিল প্রজনী, অনেক 7 বছর ধরে পরীক্ষা করেছিলেন। তো দেখা যাক কী কী বৈশিষ্ট্য। 7 জোড়া 7 বছর। বীজের আকৃতি রাউন্ড নিয়েছিলেন ডোমিনেন্ট হিসাবে, আর রেসেসিভ ছিল রিঙ্কেলড কোকড়ানো বীজ। সিডের কালার, বীজের কালারটা কেমন হবে, হলুদ হচ্ছে ডোমিনেন্ট ট্রেট, আর রেসেসিভ হচ্ছে সবুজ সবুজ বীজ। ফ্লাওয়ার কালার, ফুলের কালার কেমন হবে, ভায়োলেট হলো ডোমিনেন্ট আর হোয়াইট হচ্ছে রেসেসিভ। পড শেপ, পডের আকৃতি কেমন, সেটা হচ্ছে ফুল হচ্ছে ডোমিনেন্ট আর কনস্ট্রিক্টেড হচ্ছে রেসেসিভ। পডের কালার কেমন, পডের কালার গ্রিন হচ্ছে ডোমিনেন্ট আর ইয়েলো হচ্ছে রেসেসিভ, মানে সবুজ পড। পড মানে যে এই যে খোসা যেটাকে বলে, খোসাকে বলা হয় পড, ঠিক আছে। ফ্লাওয়ার পজিশন, ফুলটা কোথায় আছে, অ্যাক্সিয়াল হচ্ছে ডোমিনেন্ট আর টার্মিনাল হচ্ছে রেসেসিভ। অ্যাক্সিয়াল মানে অ্যাক্সিসে থাকবে, আর টার্মিনাল মানে শেষ প্রান্তে থাকবে। এই যে অ্যাক্সিস বরাবর আছে ফুলগুলো দেখতে পাচ্ছ, এখানে টার্মিনাল আছে, শেষ প্রান্তে আছে। তো আর স্টেম হাইট, এটা হচ্ছে লম্ব হলে ডোমিনেন্ট আর বেটে হলে রিসেসিভ। তো এইরকম 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন মেন্ডেল। তো এই তো এখানে ছক আকারে দেওয়াও আছে। কনস্ট্রেটিং ট্রেড স্টাডিড বাই মেন্ডেল ইন পি। তো ক্যারেক্টার কন্ট্রাস্টিং ট্রেড, যেমন স্টেম হাইট টল আর ডর্ফ, ফ্লাওয়ার কালার ভায়োলেট আর হোয়াইট, ফ্লাওয়ার পজিশন অ্যাক্সিয়াল আর টার্মিনাল, pod shape inflated or constricted, pod color green or yellow, seed shape round and wrinkled, seed color yellow and green. তো ক্যারেক্টার আর কোনটা ডোমিনেন্ট কোনটা রেসেসিভ ট্রেটস, এগুলো জলের মতো মুখস্থ রাখবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। এনসিআরটির প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড নিট এক্সামের জন্য ইম্পর্টেন্ট। একেবারে প্রত্যেকটা ওয়ার্ডকে ভালো করে মনে রাখতে হবে, বুঝে বুঝে মনে রাখতে হবে, প্রত্যেকটা লাইনকে বুঝতে হবে, মনে রাখতে হবে। কোথা থেকে কীভাবে কোশ্চেন দেবে বুঝতেই পারবে না, অত পরে মনে হবে যেন বাইরের কোশ্চেন, কিন্তু একে অপরের সঙ্গে লিঙ্ক করে এমনভাবে কোশ্চেন দিয়ে দেবে মনে হবে বাইরের কোশ্চেন, কিন্তু সেটা আসলে এনসিআরটিরই কোশ্চেন। আর এটা বারবার পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে সেটা তোমরা সহজে বুঝতে পারবে। খুব একটা টাফ না, অনেক ইজি, কিন্তু বারবার পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। আর তো তোমরা এই ভিডিওটা এখানে শেষ করলাম, নেক্সট ভিডিওতে পরবর্তী পার্টটা দেবো, আস্তে আস্তে ভিডিওগুলো সবই আপলোড করব। তোমরা জাস্ট ভিডিওগুলোকে দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে কমেন্টে জানাও, আর যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্টে জানাও। তো এইভাবে তোমরা দেখতে থাকো ভিডিওগুলোকে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওগুলো দেখার জন্য।